আমার 5 বছর বয়সের ছোট মেয়ে মিনি একদণ্ড কথা না বলে থাকতে পারে না। পৃথিবীতে জন্মগ্রহণ করার পর ভাষা শিখতে কেবল তার 1 বছর সময় লাগে। সে যতক্ষণ জেগে থাকে এক মুহূর্ত মৌনভাবে নষ্ট করে না। তার মা তাকে অনেক সময় ধমক দিয়ে তার মুখ বন্ধ করিয়ে দেয়, কিন্তু তা আমি পারি না। মিনি চুপ করে থাকলে কেমন অস্বাভাবিক দেখতে লাগে, তা আমার বেশিক্ষণ সহ্য হয় না। এই জন্য হয়তো তার আমার সঙ্গে কথোপকথনটা কিছুটা উৎসাহের সহিত চলে। সকালবেলায় আমার নোবেলের সপ্তদশ পরিচ্ছদে হাত দিয়েছি, এমন সময় মিনি এসে তার বকবক আরম্ভ করে দিল। বাবা, রামদয়াল দারোয়ান কাককে কৌয়া বলছিল, সে কি কিছু জানে না? না, আমি পৃথিবীতে ভাষার বিভিন্নতা সম্বন্ধে তাকে জ্ঞান দান করতে যাব, তার আগে সে দ্বিতীয় প্রসঙ্গে উপনীত হলো। দেখো বাবা, ভোলা বলছিল আকাশে হাতি সুর দিয়ে জল ফেলে, তাই বৃষ্টি হয়। মা গো, ভোলা এত মিছিমিছি বকতে পারে? কেবলই বকে, দিন রাত বকে। এই প্রসঙ্গে আমার মতামতের জন্য একটু মাত্র অপেক্ষা না করেই হঠাৎ জিজ্ঞাসা করে বসে, বাবা, মা তোমার কে হয়? মনে মনে বলছিলাম শালি হয়, মুখে বললাম না। মিনি, তুই ভোলার সঙ্গে খেলা করতে যা, আমার এখন অনেক কাজ আছে। সে তখন আমার লেখার টেবিলের পাশে এসে আমার পায়ের কাছে এসে বসে, নিজের 2 হাঁটু এবং হাত নিয়ে অনবরত আগডুম বাগডুম করতে আরম্ভ করে। আমার সপ্তদশ পরিচ্ছদের প্রতাপ সিংহ তখন কাঞ্চনমালাকে নিয়ে অন্ধকার রাত্রে কারাগারের উচ্চ বাতায়ন হয়ে নিম্ন নদীর জলে ঝাঁপ দিচ্ছিল। আমার ঘর পথের ধারে। হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রেখে জানলার ধারে ছুটতে গেল এবং চিৎকার করে ডাকতে লাগলো, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুলি ঘাড়ে, হাতে গোটা 2-4 আঙ্গুরের বাক্স। এক লম্বা কাবুলিওয়ালা মৃদুমন্দ গমনে পথের ধার দিয়ে হেঁটে যাচ্ছিল। তাকে দেখে আমার কন্যারত্নে যে কিরূপ ভাবদয় হলো তা বলা শক্ত। তাকে উচ্চশ্বাসে ডাকিতে আরম্ভ করে দিল। আমি ভাবলাম, এই বুঝি ঘরে আর একটা আপদ আসতে চলেছে। আমার সপ্তদশ পরিচ্ছদ আজ আর শেষ হবে না। কিন্তু মিনির চিৎকারে যেমনি কাবুলিওয়ালা হেসে মুখ ফিরালো এবং আমাদের বাড়ির দিকে আসতে লাগলো, অমনি আমার মেয়ে ঊর্ধ্বশ্বাসে পিছন থেকে দৌড় দিল। তার আর চিহ্ন দেখতে পাওয়া যায়নি। তার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাস মতন ছিল যে ওই যে ঝুলি, ওর ভিতরে সন্ধান করলে তার মতো 2-4টে জীবিত মানব সন্তান পাওয়া যেতেই পারে। এদিকে কাবুলিওয়ালা এসে সহাস্যে আমাকে সেলাম করিয়া দাঁড়ালো। আমি ভাবলাম, যদিও প্রতাপ সিংহ এবং কাঞ্চনমালার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, তথাপি লোকটাকে ঘরে ডেকে এনে এভাবে দাঁড় করিয়ে কিছু না কেনাটা ভালো হবে না। কিছু কেনা গেল। তারপর 5টা কথা এসে পড়ল। আব্দুর রহমান রুশ, ইংরেজ প্রভৃতিকে নিয়ে সমালোচনায় করছিল বটে। অবশেষে উঠে যাবার সময় সে জিজ্ঞাসা করলো, বাবু, তোমার লড়কি কোথায়? আমি মিনির অমূলক ভয় ভেঙে দেওয়ার জন্যই তাকে একবার ডাকলাম। সে আমার গা ঘেঁষে কাবুলিওয়ালার মুখে এবং তার ঝুলির দিকে সন্দেহের গন্ধে নেত্রক্ষেপ করে দাঁড়িয়ে রইল। ঝুলির মধ্য থেকে কিসমিস খোবান বার করে তাকে দিতে গেল। সে কিছুতে নিল না। দ্বিগুণ সন্দেহে কাবুলিওয়ালার দিকে তাকিয়ে আমার হাঁটুর কাছে দাঁড়িয়ে রইল। প্রথম পরিচয়টা এমন ভাবেই গেল। কিছুদিন পরে একদিন সকালবেলায় আবশ্যকবশত বাড়ির বাইরে আমার মেয়েটি দ্বারের সমীপে যে বেঞ্চিটা রাখা তার ওপর বসে অনার্গল বকেই যাচ্ছে এবং কাবুলিওয়ালা তার পদতলে বসে সহাস্য মুখে শুনছে এবং মাঝে মাঝে প্রসঙ্গক্রমে নিজের মতামত
দোআঁশলা বাংলায় ব্যক্ত করছিল। আমি ভাত খাই, আমার বাবা ভাত খায়, আমরা সবাই মিলে দুপুরে ভাত খাই। তুমি খাবে? আজকে আমাদের বাড়িতে মাংস রান্না হয়েছে। ও তাই নাকি? বাহ 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 বাহ। তা কি মাংস? কি জানি, খেয়েছি মাত্র। আমার দুটো জামা আছে, একটা এখন পরছি, একটা কালকে পরবো। আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। মিনির পঞ্চবর্ষীয় জীবনে বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনোই পায়নি। আবার দেখি তাহার ক্ষুদ্র আঁচল বাদাম কিশমিশে ভরে গেছে। আমি কাবুলিওয়ালাকে বললাম, আরে ওকে এসব দিচ্ছ কেন? আর দেবে না কিন্তু, বলে পকেট থেকে এক আধুলি লইয়া তাকে দিতে গেলাম। সে অসংকোচে আধুলি গ্রহণ করলো। আরে আরে করছেন কি বাবু? আরে না না লাগবে না, ও তো আমার মেয়ের মতনই হয়। আর কি কর, আরে কাপ, আরে কা করতা কি, আরে বলতা है हम। বাড়ি ফিরে আসার পর দেখি সেই আধুলি নিয়ে 16 আনা গোলযোগ বেঁধে গেছে। মিনির মা একটা শ্বেত চকচকে গোলাকার পদার্থ নিয়ে ভৎসনাথ স্বরে মিনিকে জিজ্ঞাসা করিল, মিনি, তুই এই আদুলি কোথায় পেয়েছিস রে? কাবুলিওয়ালা দিচ্ছে মা। কাবুলিওয়ালার কাছ থেকে তুই কেন আদুলি নিতে গেলি মিনি? আমি নিতে চাইনি, সে নিচে টাকা দিচ্ছে। আমি আসার পর মিনিকে তার আসন্ন বিপদ থেকে উদ্ধার করে বাইরে নিয়ে গেলাম। সংবাদ পেলাম কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তা নয়। ইতিমধ্যে সে প্রায়শই আসে পেস্তা বাদাম ঘুষ দিয়ে মিনির ক্ষুদ্র লুব্ধ হৃদয়টাকে অনেকটাই অধিকার করে নিয়েছে। দেখলাম এই দুটি বন্ধুর মধ্যে গুটি কতক বাধা কথা আছে এবং ঠাট্টাও আছে। রহমতকে দেখা মাত্রই আমার কন্যা হাসতে হাসতে জিজ্ঞাসা করত, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমার ঝুলিতে কি গো? রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু চোখ করে হাসতে হাসতে উত্তর দিল, হাতি। অর্থাৎ তার ঝুলির ভিতরে একটা হাতি আছে। এটা যে পরিহাস্য সেটা সবাই জানে, খুব যে বেশি সূক্ষ্ম তা বলা মুশকিল। তথাপি এই পরিহাসে উভয়ই বেশ একটু কৌতুক অনুভব করত এবং শরৎকালের প্রভাতে একটি বয়স্ক এবং একটি অপ্রাপ্ত বয়স্ক শিশুর সরল হাস্য দেখে আমরাও বেশ খুশি হতাম। উহাদের মধ্যে আরো একটা কথার প্রচলিত ছিল। রহমত মিনিকে বলিত, খকি, তুমি শ্বশুর বাড়ি কখন যাবে? যাবে না? বাঙালি ঘরের মেয়ে শ্বশুর বাড়ি কথাটার সঙ্গে চিরকালই জ্ঞাত, কিন্তু আমরা কিছু একেলে ধরনের লোক হওয়াতে শিশু মেয়েকে শ্বশুর বাড়ির সম্বন্ধে সজ্ঞান করে তুলিনি। এই জন্যই রহমতের অনুরোধটা সে পরিষ্কার বুঝতে পারত না, অথচ কথাটার জবাব না দিয়ে চুপও থাকতো না। সে উল্টে জিজ্ঞাসা করত, তুমি কি শ্বশুর বাড়ি যাবে? শুনে মিনি শ্বশুর বাড়ির নামটাকে কোনো এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করে অত্যন্ত হাসত। এখন শুভ্র শরৎকাল। প্রাচীনকালে এই সময়ে রাজারা দিগ্জয়ে বের হতেন। আমি কলকাতা ছেড়ে কোনোদিন কোথাও যাইনি, কিন্তু সেই জন্যই আমার মনটা পৃথিবীময় ঘুরে বেড়ায়। আমি যেন আমার ঘরের কোণে চিরপ্রবাসী। বাইরের পৃথিবীর জন্য আমার সর্বদা মন কেমন করে। একটা বিদেশের নাম শুনলেই অমনি আমার চিত্ত ছুটে যায়। তেমনি বিদেশি লোক দেখলেই অমনি নদী পর্বত অরণ্যের মধ্যে একটা কুটিরের দৃশ্য আমার মনে উদয় হয় এবং একটা উল্লাসপূর্ণ স্বাধীন জীবনযাত্রার কথা কল্পনায় জেগে ওঠে। এদিকে আবার আমি এমনি উজ্জ্বল প্রকৃতির যে আমার কোনটুকু ছেড়ে আবার বের হতে গেলে মাথায় বজ্রপাত পড়ে।
এই জন্যই সকালবেলা আমার ছোট ঘরের টেবিলের সামনে বসে এই কাবুলির সঙ্গে গল্পগুজব করি। তাতেই অনেকটা ভ্রমণ হয়ে যায়। দুই ধারে বন্ধুর দুর্গম দগ্ধবর্ণ উচ্চ গিরিশ্রেণী, মধ্যে সংকীর্ণ মেরুপথ, বোঝাই করা উঠের শ্রেণী চলেছে। পাগড়ি পরা বণিক পথে ধারে কেউ বা উঠের ওপর বসেছে, আবার কেউ বা পদব্রজে, কারোর হাতে বর্ষা, কোথাও হাতে সেকেলে চমকি ঠোঙা বন্দুক। কাবুলি মেঘমন্দ স্বরে ভাঙা বাংলায় সশব্দে গল্প করিত, আর এই ছবি আমার চোখের সম্মুখ দিয়ে চলে যেত। মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের। রাস্তায় একটা শব্দ শুনলে তার মনে হয় পৃথিবীর সমস্ত মাতাল আমাদের বাড়ির সামনেই এসে জুটেছে। এই পৃথিবীটা যে সর্বত্রই চোর, মাতাল, সাপ, বাঘ, ম্যালেরিয়া, শুয়োপোকা, আরশোলা এবং গোড়ার দ্বারা পরিপূর্ণ, এতদিন পৃথিবীতে বাস করেও সে বিভীষিকা তার মন থেকে দূর হয়নি। রহমত কাবুলিওয়ালার সম্বন্ধে আমার স্ত্রীর সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন তা না। তাছাড়া প্রতিবেশীর দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করত। আমি তার সন্দেহ হেসে উড়িয়ে দিতাম। তিনি পর্যায়ক্রমে আমাকে প্রশ্ন করত তাকে নিয়ে। তার কথা আমাকে কিছু না হলেও মানতে হয়। ব্যাপারটা যে পুরোপুরি অসম্ভব তা নয় যে কাবুলিওয়ালারা বাচ্চা চুরি করে না, তাদের দেশে দাস ব্যবস্থা নেই, এমনটা নয়। কিন্তু বিশ্বাস করি, এবং বিশ্বাস করবার শক্তি সকলের সমান নয়। এই জন্যই আমার স্ত্রীর মনে ভয়গুলো জেগে ওঠে। কিন্তু তাই বলে বিনা দোষে রহমতকে আমাদের বাড়িতে আসতে নিষেধ করব, এমনটা ঠিক উচিত হবে না। প্রতি বছর মাঘ মাসের সময় রহমত দেশে যায়। এই সময়টা সমস্ত পাওনা টাকা আদায় করবার জন্য সে বড় ব্যস্ত থাকে। বাড়ি বাড়ি ফিরতে হয়, কিন্তু তবু একবার মিনিকে দর্শন দিয়ে যায়। দেখিলে বাস্তবিক মনে হবে যে উভয়ের মধ্যে কোন একটা ষড়যন্ত্র চলছে। সকালে যেদিন আসতে পারে না সেদিন সন্ধেবেলায় ঠিক চলে আসে। অন্ধকার ঘরের কোণে সেই ঢিলে ঢালা জামা পরা সেই কাবুলিওয়ালা লম্বা লোকটাকে দেখলে বাস্তবিক হঠাৎ মনে হতে পারে যে সে কিছু খারাপ উদ্দেশ্যে এসছে। কিন্তু যখন দেখি মিনি কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করে হাসতে হাসতে ছুটে আসে এবং দুই অসমবয়সী বন্ধুর মধ্যে পুরাতন সরল পরিহাস চলতে থাকে, তখন সমস্ত হৃদয় প্রসন্ন হয়ে ওঠে। একদিন সকালে আমার ছোট ঘরে বসে প্রুফশিট সংশোধন করছি। বিদায় নেওয়ার দুদিন আগে শীতটা খুব কনকনে হয়েছে। চারিদিকে একবার হিহিকার পড়ে গেছে। জানালা ভেদ করে সকালের রৌদ্রটি টেবিলের নিচে আমার পায়ের ওপর আসছিল। সেই উত্তাপটুকু বেশ মধুর লাগছিল। বেলা বোধহয় ওই 8টা হবে। মাথা গলাবন্ধ জড়ানো একটা মাফলার সকলের বাড়িতেই দেখতে পাওয়া যেতে পারে। এমন সময় রাস্তায় ভিড় ও গোলমাল শুনতে পাওয়া গেল। চাইয়া দেখি আমাদের রহমতকে দুটো পাহাড়িওয়ালা বেঁধে নিয়ে যাচ্ছে। তার পশ্চাতে কৌতূহলী ছেলেদের দল চলছে। রহমতের গোত্রবস্ত্রে রক্তচিহ্ন এবং একজন পাহারাওয়ালা তার হাতে রক্তাক্ত ছোরা। আমি দাঁড়ের বাইরে গিয়ে পাহারাওয়ালাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলাম, শোনো তো, ব্যাপারটা কি? কিয়ংদংশ তার কাছে, কিয়ংদংশ রহমতের কাছে। শুনিয়ে জানলাম যে তাদের প্রতিবেশী একজন লোক রামপুরী, যা রহমতের কাছে কিঞ্চিত ধারিত ছিল।
মিথ্যাপূর্বক সে দেনা অস্বীকার করে এবং তা নিয়ে অনেক কথা কাটাকাটি হয়। শেষে দস্তাদস্তিতে রহমত তাকে এক ছুরি কোপায়। রহমত সেই মিথ্যেবাদীর উদ্দেশ্যে নানা রূপে গালাগালি দিচ্ছিল। এমন সময় কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করে ডাক দিল মিনি। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতূহাসে প্রফুল্ল হয়ে গেল। তার স্কন্ধে আজ ঝুলি ছিল না। সুতরাং ঝুলি সম্বন্ধে তাদের অভ্যাসত আলোচনা আর হলো না। মিনি একেবারেই তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি শ্বশুর বাড়ি যাবে? রহমত হেসে উঠে বলল, সেখানেই যাচ্ছি। দেখলাম উত্তরটা মিনির সহ্য হলো না। তখন হাত দেখিয়ে আবার বলল, কে শ্বশুর বাড়ি মারিতাম, কিন্তু শ্বশুরকে মারব কি করে, হাত তো বাঁধা। সাংঘাতিক আঘাত করা অপরাধে কয়েক বছর রহমতকে কারাদণ্ড হলো। তার কথা এক প্রকার ভুলেই গেছিলাম। আমরা যখন ঘরে বসে চিরা বস্তা মতো নিত্য কাজের জন্য দিনের পর দিন কাটাতাম, তখন একজন স্বাধীন পর্বতচারী পুরুষ কারা প্রাচীরের মধ্যে যে কেমন করিয়া বর্ষযাপন করছিল তা আমাদের মনে উদয় হতো না। আর চঞ্চল হৃদয় মিনির আচরণ যে অত্যন্ত লজ্জাজনক তাহা তার ব্যাপারেও স্বীকার করিতে হয়। সে স্বেচ্ছন্দে তার পুরাতন বন্ধুকে স্মৃতি থেকে প্রথমে নিবার সহিত শখ স্থাপন করিত। পরে ক্রমে যত তার বয়স বাড়ল সে তাকে ভুলিতে লাগলো। তাতেই সখার পরিবর্তে একটি করিয়া সখী জুটে গেল। এমনকি এখন তার বাবার লিখবার ঘরেও তাকে আর দেখতে পাওয়া যায় না। আমি তো তার সহিত এক প্রকার আরই করেছি। এত বছর কেটে গেল আর একটি শরৎকাল এসছে। আমার মিনির বিবাহের সম্বন্ধ স্থির হয়েছে। পুজোর ছুটির মধ্যে তার বিবাহ হবে। কৈলাসবাসিনীর সঙ্গে সঙ্গে আমার ঘরের আনন্দময়ী পিতৃভবন অন্ধকার করে পিতৃগৃহ থেকে অন্য গৃহে যাত্রা করবে। প্রভাতটি অতি সুন্দর হয়ে উদয় হয়েছে। বর্ষার পরে এই শরতের নতুন ধৌত রৌদ্র যেন সোহাগায় গলানো, নির্মল সোনার মতো রং ধরিছে। চারিদিকে কাক ডাকছে। এমনকি কলকাতার গলির ভিতরে অপরিচ্ছন্ন ঘেঁষাঘেঁষিতে বাড়িগুলির উপরেও যে এই রৌদ্রের অভাব পড়েনি, এই অপরূপ লাবণ্য বিস্তার করেছে আমার ঘরে আজ রাত্রি শেষ হতে না হতে সানাই বাজতে শুরু করে। সে বাসে যেন আমার বুকের উপরে হাড়ের মধ্যে থেকে কেঁদে কেঁদে বেঁচে উঠল। কারণ ভৈরবী রাগিনীতে আমার আসন্ন বিচ্ছেদ ব্যথাকে শরতের রৌদ্রের সহিত সমস্ত বিশ্বজগৎময় ব্যপ্ত করে উঠল। আজ আমার মিনির বিয়ে। সকাল হয়ে ভিড় গোলমাল, লোকজনের আনাগোনা, উঠোনে বাঁশি বাঁধিয়া পাল ডাকানো, তারপরে বিভিন্ন দিকে বিভিন্ন রকম আওয়াজ, বাড়ি ঘরে বারান্দায় ঝগড়া। কি অদ্ভুত একটা পরিবেশ। আরে আরে জায়গাটা ঠিক করে রাখ। এ বক্সি, আরে ফুলকে ঠুনকু মালাই কোথায় গেলি রে? এটাও আসছি রে বাবা, আসছি আরে রে দাঁড়াও। টাঙ্গাইবার ঠুংঠাং শব্দ শুনতে পাচ্ছি না। হাঁক ডাকের তো সীমাই নেই। আমি আমার লেখবার ঘরে বসে হিসাব দেখছি। এমন সময় রহমত এসে সেলাম করে দাঁড়ালো। আমি প্রথমটায় তাকে চিনতে পারিনি। তার সে ঝুলি নেই, তার সে লম্বা চুলও নেই। তার শরীরে
পূর্বের মতো সে তেজও নেই। অবশেষে তাহার হাসি দেখে তাকে চিনতে পারলাম। কইলাম, কে রহমত, কবে আসলি? সে কইল, কাল সন্ধেবেলা জেল হইতে খালাস পেয়েছি। কথাটা শুনে কেমন একটা খট করে উঠল। কোনো খুনিকে কখনো প্রত্যক্ষ দেখিনি। ইয়াকে দেখিয়া সমস্ত অন্তঃকরণ যেন সংকুচিত হয়ে গেল। আমার ইচ্ছা করিতে লাগলো যে আজকের এই শুভ দিনে লোকটাকে এখান থেকে বের করলেই ভালো। আমি তাকে বললাম, আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে, তুমি যাও, এখন আমরা একটু ব্যস্ত। কথা শুনে সে তৎক্ষণাৎ চলে যাওয়ার উদ্যোগ নিল। অবশেষে দরজার কাছে গিয়ে একটু ইতস্তত করেই বলল, হকিকে একবার দেখতে পাবো না? তার মনে বুঝি বিশ্বাস ছিল মিনি সেইভাবেই আছে। সে যেন মনে করছিল মিনি আবার সেই পূর্বের মতো কাবুলিওয়ালা করে তার দিকে ছুটে আসবে। তাদের সেই অত্যন্ত কৌতূহবাহক পুরাতন হাস্যলাপের কোনো রূপ ব্যক্ত করবে না। এমনকি পূর্ব বন্ধুত্ব স্মরণ করে সে এক বাক্স আঙ্গুর এবং কাগজের মোড়কের কিঞ্চিত কিশমিশ বাদাম বোধ করি কোনো স্বদেশী বন্ধুর নিকট হয়ে চেয়ে এনেছে। তার সে নিজের ঝুলি আর ছিল না। আমি বললাম, আজ বাড়িতে কাজ আছে, আজ আর কারোর সাথে দেখা হতে পারবে না। সে যেন কিছুক্ষণ হলো স্তব্ধভাবে দাঁড়িয়ে একবার স্থির দৃষ্টিতে আমার দিকে তাকালো, তারপর বলল, বাবু সেলাম। দ্বারের বাইরে চলে গেল। আমার মন কেমন একটু ব্যথা বোধ করলো। মনে করছিলাম যে তাকে আবার ডাকবো, এমন সময় দেখি সে আপনি ফিরে আসছে। কাছে এসে বলল, এই আঙ্গুর এবং কিশমিশ বাদাম খুকির জন্য এনেছিলাম, তাকে দিবেন। আমি সেগুলো নিয়ে দাম দিতে উদ্যোগ হলাম। সে হঠাৎ আমার হাত চেপে ধরল, বলল, আপনার বহু দয়া, আমার চিরকালই স্মরণে থাকিবে। আপনি পয়সা দিবেন না বাবু। তোমার যেমন একটি লড়কি আছে, তেমনি দেশে আমারও একটি লড়কি আছে। আমি তাহাকেই তাহারই মুখ স্মরণ করে তোমার খকির জন্য কিছু কিছু মেওয়া হাতে নিয়ে আসি। আমি তো সত্যতা করি, কি করব বলো? এই বলে সে নিজের মাথাটা নামিয়ে ভিতর হাতে চলে গেল। বুকের কাছে কোথায় এক টুকরো ময়লা কাগজ বের করলো। বহু সযত্নে ভাঁজ খুলে দু হাতে আমার টেবিলের ওপর মেলিয়ে ধরিল। দেখলাম কাগজের ওপর একটি ছোট হাতের ছাপ, ফটোগ্রাফ নয়, তাতে ছবি নেই। হাতে খানিকটা ভূষা মাখিয়ে কাগজের ওপর তার চিহ্ন ধরে নিয়ে দাঁড়িয়ে আছে। কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে নিয়ে রহমত প্রতি বছর কলকাতার রাস্তায় মেওয়া বেচতে আসত। যেন সেই সুকোমল ক্ষুদ্র শিশুটির হাত স্পর্শগানে তাহার বিরাট বিরোহী বক্ষের মধ্যে সুখচিত সুযত্নে রাখা আছে। দেখে আমার চোখ ছলছল করে উঠল। তখন সে যে একজন কাবুলি মেওয়াওয়ালা
আর আমি যে একজন বাঙালি সভ্যভদ্র বংশীয় লেখক তা ভুলে গেলাম। তখন বুঝতে পারলাম সেও যে আমিও যে সেও তো আমার মতনই পিতা। তার পর্বত গৃহবাসিনী ক্ষুদ্র পার্বতীর সেই হস্তচিহ্ন আমারই মিনিকে স্মরণ করে দিল। আমি তৎক্ষণাৎ তাকে অন্তঃপুর হইতে ডেকে পাঠালাম। অন্তঃপুরে তাকে ডেকে আনার পর কিন্তু আমি কিছু কর্ণপাত করতে পারলাম না। রাঙা চেলি পরা কপালে চন্দ্র আঁকা বধূবেশিনী মিনি সলজ্জাভাবে আমার কাছে এসে দাঁড়ালো। তাকে দেখে কাবুলিওয়ালা প্রথমটা থমথম খেয়ে গেল। তাদের পুরাতন আলাপ জমাইতে পারল না। অবশেষে হাসিয়া কইল, খকি, তুমি শ্বশুর বাড়ি যাবে? মিনি তখন শ্বশুর বাড়ির অর্থ বোঝে। এখন আর সে পূর্বের মতো উত্তর দিতে পারল না। রহমতের প্রশ্ন শুনে লজ্জায় আরক্ত হয়ে মুখ ফিরিয়ে দাঁড়াইল। কাবুলিওয়ালার সহিত মিনির যেদিন প্রথম সাক্ষাৎ হয়েছিল আমার সেই দিনের কথা মনে পড়ল। মনটা কেমন ব্যথিত হয়ে উঠল। মিনি চলিয়া গেলে একটা গম্ভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়ল। সে হঠাৎ স্পষ্ট বুঝতে পারল তার মেয়েটিও ইতিমধ্যে এইরূপ বড় হয়েছে। তার সঙ্গেও আবার নতুন আলাপ করতে হবে। তাকে ঠিক পূর্বের মতনই তেমনি আর পাবে না। 8 বছরে তার কি হয়েছে তাই বা কে জানে। সকালবেলা শরতের স্নিগ্ধ রৌদ্রকর্ণের মধ্যে সানাই বাজিতে লাগিল। রহমত কলকাতার এক গলির ভিতরে বসিয়া আফগানিস্তানের এক গুরু পর্বতের দৃশ্য দেখিতে লাগিল। আমি একখানি নোট লইয়া তাকে দিলাম। বললাম, রহমত, তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরে যাও। তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক। এটা টাকাটা দান করিয়া হিসেবে তার উৎসব সমাহারের দুটো একটা অঙ্গ ছাটিয়া দিলে। যেমন মনে করছিলাম তেমন করিয়া ইলেকট্রিক আলো জ্বালাতে পারলাম না। ঘরের ব্যথতা আসিল না। অন্তঃপূর্বে মেয়েরা অত্যন্ত অসন্তোষ প্রকাশ করিতে লাগল, কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হয়ে উঠল।